হোটেল জিওনের সামনে মাত্র এসে থামলো একটি কালো রঙের গাড়ি। মুহূর্তে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা দুজন গার্ড ব্যস্ত হয়ে এগিয়ে গেল গাড়িটির দিকে। গাড়ির দরজা টেনে খুলল তারা। গাড়ি খোলা দরজা দিয়ে বেরিয়ে এলো 5'9" উচ্চতার একজন সুদর্শন পুরুষ। পরনে কালো জ্যাকেটটি পুরুষটির ফর্সা উজ্জ্বলতাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সাথে চোখের সানগ্লাসের নিচে ডুবে থাকা তার বাদামি বর্ণের চোখ দুটো যেন বাজ পাখির অনুরূপ। গার্ড লোক দুটো মাথা নামালো নিচের দিকে, আর যুবকটি চোখের সানগ্লাসটা হাতের তর্জনী আঙুল দিয়ে একটু উপরে ঠেলে পা বাড়ালো হোটেলের ভেতরের দিকে। যেতে যেতে হোটেলের সমস্ত স্টাফরা দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছে একে একে। লোকটি পুরো নাম জীবন জাংকুক। রাগী, বদমেজাজি, মাত্র 28 বছর বয়সেই সে ওয়ার্ল্ডের নাম্বার 1 বিজনেসম্যান প্লাস ডার্ক ওয়ার্ল্ডের ভয়ঙ্কর মাফিয়া কিং হয়ে উঠেছে। অনেক মেয়েদের স্বপ্নের পুরুষ হলেও তার কাছে মেয়েদের স্থায়িত্ব অত্যন্ত স্বল্প। হোটেলে 104 নম্বর রুমের লক খুলে ভিতরে ঢুকলো জাংকুক। এই রুম তার নির্ধারিত। দরজা খুলতেই দেখলো খাটের উপরে একটি মেয়ে গুটিসুটি হয়ে বসে আছে। মেয়েটাকে বেশ ভারী মেকআপ আর দামি শাড়ি পরিয়ে এখানে সাজিয়ে রাখা হয়েছে। রুমে কারো আসার শব্দে কয়েক গুণ গুটিয়ে গেল মেয়েটি। ভয়ে ঢোক গিলে বিছানার চাদর খামচে ধরল। জাংকুক সেদিকে ভ্রুক্ষেপ করলো না। তার দৃষ্টি মেয়েটির সৌন্দর্যে আটকে আছে। সময় নষ্ট না করে উত্তপ্ত নিঃশ্বাস নিয়ে জাংকুক তার ঠোঁট দুটো দিয়ে মেয়েটির ঠোঁট আঁকড়ে ধরে। মেয়েটির চোখ থেকে তাৎক্ষণিক এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মেয়েটার কিছু স্পর্শে থেমে গেল জাংকুক। কাজে ব্যাঘাত ঘটল তার। হোয়াট হ্যাপেন? মেয়েটি একটি ঢোক গিলে নিজেকে সামলে কাপা গলায় উত্তর দিল, সরি, আপনি কন্টিনিউ করুন। জাংকুক খুব একটা ভাবলো না। হাত বাড়িয়ে পাশে থাকা টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিল। জাংকুক মেয়েটার গলায় নিজের মুখ ডুবিয়ে সেখানে কিসার বাইট করছে। শব্দ বাইরে যাওয়া আটকাতে জাংকুক তীর মুখ চেপে ধরে রেখেছে। খুব সকালে ফোন বাজলো জাংকুকের। বিরক্তি নিয়ে চোখ খুললো সে। ফোন নিয়ে রিসিভ করে কানে ধরলো। আমি ঘুমের মধ্যে বিরক্ত করা একদম পছন্দ করি না। ডোন্ট ইউ নো দ্যাট? সরি ভাই, অনেকটা দায় পড়ে কল দিলাম। আসলে একটা আর্জেন্ট নিউজ দেওয়ার ছিল তোমাকে। কি নিউজ? ভাই, লি মিনহুকে পাওয়া গেছে। বিদেশে পালিয়ে যাচ্ছিল। আমাদের লোকেরা ওকে বেসমেন্টে আটকে রেখেছে। গুড, আমি আসছি। জাংকুকের ঠোঁটে বাঁকা হাসি। জাংকুক ফোন কেটে দিয়ে প্রথমে পাশে তাকালো, তারপর পুরো রুমে চোখ বুলালো। রুম ফাঁকা। টেবিলের উপর রাখা চেকটাও নেই। বুঝলো মেয়েটা চলে গিয়েছে। জেজেকে অর্থাৎ জিওন জাংকুক হোটেলে মালিক সে। শরীর মন দুটোকে শান্ত করার উদ্দেশ্যে লম্বা একটা শাওয়ার নেওয়ার জন্য প্রস্তুত হয় জাংকুক। অন্যদিকে হোটেলে গেটের সামনে থেকে রিক্সার দিকে উঠে পড়লতে চোখ দুটো বারবার ভিজে উঠছে তার। রিক্সা হুক টেনে দিলতে প্রথম দফায় ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা চালানোয় ব্যর্থ হলো। পর মুহূর্তে দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। এতক্ষণ কান্নাগুলো যেন তার গলায় দলা পাকিয়ে মরণ যন্ত্রণা দিচ্ছিল। শেষ, আস্তে সব শেষ। নিজের হাতে নিজের সর্বস্ব বিলিয়ে এসেছে সে। এখন তার কি করা উচিত? আত্মহত্যা? কিন্তু কেন? তাকে তো তুলে নিয়ে যাওয়া হয়নি, স্বেচ্ছায় গিয়েছিল হোটেলে। তবে কেন নিজের প্রতি এক অদম্য ঘৃণা চেপে ধরছে তাকে? কান্নার শব্দ পেয়ে রিক্সা চালক রিক্সা থামালো। আফা, আপনি কাঁদতেছেন কেন? কোনো সমস্যা? না, আপনি চলুন। কই যাইবেন? একটু সামনে গিয়ে বামে মুড়ে যে হসপিটালটা আছে ওইখানে। জি আচ্ছা। রিক্সা আবার তার আপন গতিতে চলতে শুরু করলো। অন্যদিকে টেবিলে একটি চেয়ারে বসে আছে জাংকুক, আর তার উল্টো দিকে চেয়ারে চোখ মুখে একরাশ ভয় নিয়ে বসে আছে লি মিনহো। চেয়ারে পিঠ এলিয়ে দিল জাংকুক। শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কেন করলে লি মিনহো? ক্ষমা করে দিন স্যার, আর কখনো এরকম হবে না, প্লিজ স্যার। আজ থেকে ক্ষমা করব, কাল আবার আমার বিশ্বাস অর্জন করবি। পরশু আবার আমার সব ইনফরমেশন কালেক্ট করে জাংজের হাতে তুলে দিবি, তাই না? না স্যার, আর কখনো এই ভুল করবো না। দ্বিতীয়বারের মতো একটা সুযোগ দিন। জিওন জাংকুকের ডিকশনারিতে সেকেন্ড চান্স বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মিনু কিছু বুঝতে পারলো না। তার স্পন্দন থেমে গিয়েছে। জাংকুক টেবিল থেকে রিভলভারটা তুলে হাতে নেওয়ায় মিনহুর বুক বরাবর গুলি বসালো জাংকুক। মুহূর্তেই মিনহু চেয়ার সমেত ঢলে পড়লো মেঝেতে। যে হোক, এটার ব্যবস্থা কর, কোনো চিহ্ন যেন না থাকে। ওকে ভাই, তুমি একদম টেনশন করো না, ওর টিকিটাও কেউ খুঁজে পাবে না।
হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন আমি কিভাবে এই বিলাসবহুল জীবনধারা পরিচালনা করি বা আমি কিভাবে এত টাকা উপার্জন করি? আমি এর জন্য ক্যাসিনো গেম খেলার একটি সহজ সাইট ব্যবহার করি যার নাম মোস্ট বেট। এই সাইটটিতে আপনি অনেক ক্যাসিনো গেম পাবেন। এছাড়াও রয়েছে লাইভ ক্যাসিনো গেম যেখানে আপনি সরাসরি বাজি রাখতে পারবেন। শুধুমাত্র ভবিষ্যৎবাণী করে আপনি হাজার হাজার ডলার বা বিডিটি উপার্জন করতে পারবেন। এখানে আমি দেখাচ্ছি কিভাবে আমি সেখান থেকে প্রফিট পাচ্ছি। দেখুন আমি কিভাবে এখানে গেমস খেলেছি আর এটা কত সহজ ছিল। এখানে আরো অনেক গেম আছে যেমন ক্র্যাশ গেম, এভিয়েটর গেম, লাইভ গেম যা লাইভে ডিলারদের সাথে খেলতে পারবেন। দেখলেন তো এটা কত সহজ ছিল। এছাড়াও বিভিন্ন ক্যাসিনো গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড MOON245 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে আপনি পেয়ে যেতে পারেন 25,000 টাকা পর্যন্ত বোনাস। বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ক্রিপ্টোর মাধ্যমে আপনি আপনার টাকা উইথড্র করতে পারবেন। এখানে 24/7 আওয়ার সাপোর্ট টিম রয়েছে, তাই উইথড্র নিয়ে কোনো টেনশন নেই। তাহলে আর দেরি কেন, এক্ষুনি পিন করা কমেন্টের লিংকে যান এবং রেজিস্ট্রেশন করুন। আমার প্রোমো কোড MOON245 ব্যবহার করুন এবং প্রথম ডিপোজিটে প্রচুর টাকা ইনকাম করুন। বাস্টার্ড একটা আমার সাথে চালাকি করতে আসে, আমারই খেয়ে আমার সাথে বেইমানি করতে এসেছে। কথা শেষ করে জাঙ্কুক দরজার দিকে এগোলো। হঠাৎই একটা বিকট শব্দ এলো। প্রচন্ড ব্যথায় কাতরে উঠল জাঙ্কুক, পা দুটো থেমে গেল তার। কলকলিয়ে বুকের ডান পাশ থেকে রক্ত পড়তে শুরু করলো। ব্যাপারটা বুঝতে পিছনে ফিরে তাকালো জাঙ্কুক। মিনহু শয়তানি হেসে হাঁটু মুড়ে বসে আছে, তার হাতে রিভলভার তাক করে আছে জাঙ্কুকের দিকে। কি ভেবেছিস তুই আমাকে মারবি? হ্যাঁ, তার আগে তোকে আমি মারবো। তোকে বরবাদ করার লক্ষ্যই তো ছিল আমার। কথাটা শেষ করেই পুনরায় জাঙ্কুকের একই জায়গায় শুট করলো মিনহু। ব্যাপারটা এতটাই তাড়াতাড়ি ঘটে গেল যে জাঙ্কুক সহ সবাই চমকে গেল। হুশ আসতেই একজন গার্ড গিয়ে মিনহুর মাথা বরাবর লাথি মারে। ব্যথায় হাত থেকে রিভলভার ফেলে দিয়ে মাথা চেপে ধরে মিনহু। আমি ঠিকই জানতাম বিশ্বাসঘাতকগুলো জানোয়ার হয়। এবার পরপর 3টে গুলি এসে ঝাঁঝরা করে দিল মিনহুর বুক। ছটফট করতে করতে ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সে, আর জাঙ্কুক বুকে হাত দিয়ে মেঝেতে বসে পড়লো। ভাই, সুহো গাড়ি বের করো ফার্স্ট। জাঙ্কুকের মাথা কোলে নিয়ে বসেছে জেহব, গাড়ি চালাচ্ছে সুহো। জেহব বারবার ঘড়ি দেখছে, কাপড় দিয়ে ধরে রেখেছে জাঙ্কুকের ক্ষতের জায়গা। সুহো তাড়াতাড়ি গাড়ি চালিয়ে সামনে একটা হসপিটালে নিয়ে যায়। স্ট্রেচারে করে দুজন নার্স জাঙ্কুককে অপারেটর থিয়েটারের ভিতরে নিয়ে যায়। জেহব সমানে বাইরে পায়চারি করে যাচ্ছে। দুশ্চিন্তায় কপালে রক ফুলে উঠেছে তার। এই ভাই যে তার সবকিছু। 1 ঘন্টা পর ডক্টর কিম নামজুন বের হয়। ভাইয়ের এখন কি অবস্থা ডক্টর? অনেকটা ব্লিডিং হয়ে গেছে, ইমার্জেন্সি ব্লাড লাগবে। তো অপেক্ষা করছেন কেন? দেখুন ও নেগেটিভ একটা রেয়ার ব্লাড গ্রুপ, সচরাচর পাওয়া যায় না, আমাদের এখানে মজুদও নেই। ব্লাড ব্যাংক থেকে আনতে হবে। বুঝেছি, আমি এক্ষুনি ব্লাড ব্যাংক থেকে আনানোর ব্যবস্থা করছি। ঠিক আছে, তাড়াতাড়ি করবেন। আমি রক্ত দেব। পাশ থেকে কোনো মেয়ের কণ্ঠে এমন কথা শুনে দাঁড়িয়ে পড়ল জেহব, ডক্টর আর এম দুজনেই। তে মামুনি, আমি একটু আগে তোমাদের সব কথা শুনেছি, আমারও সেম ব্লাড গ্রুপ, তুমি বরং আমার রক্ত নিয়ে নাও। পেশেন্টকে তুমি চেনো? না, কিন্তু তোমাদের কথায় বুঝলাম ব্যাপারটা অনেক সিরিয়াস। ইমিডিয়েট রক্ত প্রয়োজন। আপনাকে রক্ত দিতে হবে না, আমি রক্ত নিয়ে আসার ব্যবস্থা করছি। আমার একটা ফোন কলে এখানে ব্লাড ব্যাংক বসে যাবে। দেখুন, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনাদের অনেক টাকা আছে, তাই এগুলো হতেই পারে, কিন্তু এই হসপিটাল থেকে ব্লাড ব্যাংকগুলো অনেক দূরে। ব্লাড নিয়ে আসতে আসতে ঘন্টা খানেকের মতো সময় লেগেই যাবে। এতক্ষণের মধ্যে যদি পেশেন্টের ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তখন আপনার বসানো ওই ব্লাড ব্যাংক কোনো কাজেই লাগবে না। তাই বলছিলাম ব্যাপারটা ভেবে দেখুন। মিস্টার জেহব, তে একদম ঠিক কথাই বলেছে। পেশেন্টের দুটো গুলি লেগেছে এবং একই জায়গায়। বুঝতেই পারছেন সিচুয়েশনটা কতটা ক্রিটিক্যাল, হাতে কিন্তু বেশি সময়ও নেই। আচ্ছা ঠিক আছে, প্লিজ যা করা তাড়াতাড়ি করবেন, ভাইয়ের যেন কিচ্ছু না হয়। আই উইল ট্রাই মাই বেস্ট। তে তুমি আমার সাথে এসো। আরাম থেকে নিয়ে চলে যেতে জেহব চোখ সরিয়ে নেয়, ঠোঁট কামড়ে গভীর ভাবনায় ডুব দেয়। মেয়েটার থেকে রক্ত নেওয়াটা কি ঠিক হলো? কোনো মেয়ের রক্ত ভাইয়ের শরীরে, এটা শুনলে যদি ভাই রেগে যায়? দূর, আমারই বা কি করার, ভাইকে বাঁচাতে তো হবেই। কিছুক্ষণ পর হয়ে গেছে। তে তাড়াতাড়ি করে উঠে বসতে গেলে, আরে আস্তে আস্তে, তুলোটা লাগাই তো আগে। আঙ্কেল, মায়ের সামনে ভুলেও বলতে যেও না কিন্তু, খুব বকবে আমায়। আচ্ছা বেশ, বলবো না। আমি আসি এখন।
তে বেরিয়ে যেতে আরেম একটা লম্বা শ্বাস নেয়, মনে মনে বলে, মেয়েটা বড্ড বেশি ভালো, কত উপকারী। ভাবি তুমি বড্ড ভাগ্যবতী, এমন হীরের টুকরো মেয়ে পেয়েছ। থেকে বের হতে দেখে জেহব এগিয়ে এলো। জেহবকে দেখে দাঁড়িয়ে পড়েতে জেহব হাতে থাকা চেকটা তের দিকে এগিয়ে দিয়ে শান্তভাবে বলে, নিন রাখুন। তে একবার হাতের দিকে তাকালো, পর মুহূর্তে জেহবের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে, কি এটা? এখানে 3 লাখের অ্যামাউন্ট দেওয়া আছে, কম হলে বলবেন, বাড়িয়ে দেওয়া হবে। শত হলেও আপনি আমার ভাইকে বাঁচিয়েছেন, আমি কি আপনার কাছে রক্ত বিক্রি করেছি? জেহব এমন প্রশ্নে অবাক হলো, হালকা কেসে বলল, না তা নয়। তবে কি? ওহ, এটা বোঝাতে চাইছেন যে আপনারা অনেক ধনী, আপনাদের অনেক টাকা আছে। দেখুন, আমি আপনার ভাইকে টাকার বিনিময়ে বাঁচাইনি। এটা দিয়ে আপনি আমাকে অসম্মান করলেন, বুঝলেন? টাকা দিয়ে সব সময় সবকিছু পরিমাপ করতে যান কেন? যত সব আমারই ভুল, যাকে তাকে সাহায্য করেছি। কথাগুলো এক নাগাড়ে বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না তে। তের যাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল জেহব, বিড়বিড় করে বলল, বাপরে বাপ, মেয়ে তো নয়, যেন একেবারে ঝালমরিচ। প্রায় 3 দিন লেগে গেছে জাঙ্কুকের পুরোপুরি সুস্থ হতে। বেড রেস্টে রাখা হয়েছে তাকে 1 সপ্তাহের মতো। জেহব হাতে ফুল নিয়ে কেবিনে ঢুকলো। ভাই আসবো? আয়। শরীর ভালো আছে? ঠিক আছি আমি। যাক, জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। কত ব্লিডিং হয়েছিল তোমার, ডাক্তার তো রীতিমতো আমাকে খাবড়ে দিয়েছিলেন। তার উপর ব্লাড ব্যাঙ্কগুলো এখান থেকে অনেক দূরে দূরে, টাইমলি যে হাতের কাছে পাওয়া যাবে সেরকম কোনো সুযোগও নেই। ভাগ্যিস ওই মেয়েটা সময় মতো রক্ত দিয়েছিল, না হলে যে কি হতো। হুশ আসতেই জিহব থেমে যায়, চোরের মতো মাথা নামিয়ে জিভ কাটে। কোন মেয়ে? শিট, ভাইয়ের সামনে বেফাস কথাটা বলে দিলাম, এবার কি হবে? ধ্যাত, কিছু জিজ্ঞেস করেছি জিহব। একটা মেয়ে রক্ত দিয়েছে ভাই, আমি চিনি না তাকে। আমি নিতেও চাইনি, কিন্তু তোমার যে অবস্থা ছিল, এছাড়া তখন আর কোনো উপায়ও ছিল না। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থাকলো। জিহব বুঝলো না জাঙ্কুক রেগে গেল না কেন। তা কত অ্যামাউন্ট দাবি করলো? এটাই তো মেইন পয়েন্ট ভাই, রক্ত দিয়েছে জিতছে, অথচ 1 টাকাও নেয়নি ভাই। উল্টে আমি টাকা দিতে যাওয়ায় আমাকে কতগুলো কথা শুনিয়ে দিয়েছে জানো। কি, এরকম আবার হয় নাকি? হ্যাঁ ভাই, আমিও তো অবাক। ওকে ফাইন, মেয়েটার অ্যাড্রেস কালেক্ট কর আর টাকা পাঠিয়ে দে। জীবন জেকে কখনো কারো ঋণ রাখে না। ওকে ভাই, আমি পাঠিয়ে দেব। জাঙ্কুকে চোখ এড়িয়ে জেহব একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এই যাত্রায় বেঁচে গিয়েছে সে। ঝড়টা তার দিকে এসেও সেই মেয়েটার দিকে ত্রিকোণ আকারে বেঁকে গিয়েছে। বিয়ন কোম্পানির সাথে ডিল আজকে ফাইনাল করার কথা ছিল না? হ্যাঁ, কিন্তু এই অবস্থায় কি করে যাবে? বিজনেসের ব্যাপারে আমি কখনো আপোষ করিনি জিহব, আর কখনো করবও না। জিহব বুঝলো জাঙ্কুকে বলে কোনো লাভ নেই। ঠিক আছে চলো। জাঙ্কুকে নিয়ে করিডোরের কাছে এলো জিহব। ভাই তুমি এখানে দাঁড়াও, আমি বিল পে করে আসছি। জিহব চলে যায়। জাঙ্কুক করিডোরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। চারপাশে কত লোকজন, অনেকেই কাঁদছে। এরা হয়তো কোনো না কোনো পেশেন্টের ফ্যামিলির লোকজন। কি অদ্ভুত, তার মতো হয়তো একা কেউ নেই। সে মূল্যে 2 ফোঁটা চোখের পানি ফেলারও কেউ থাকবে না। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেললো। তখন জাঙ্কুকের চোখ পড়লো কিছুটা দূরে থাকা সাদা 3 পিস পরা একটি মেয়ের দিকে। মেয়েটিকে সম্ভবত একজন ডাক্তার প্রেসক্রিপশনে কিছু একটা বুঝিয়ে দিচ্ছে। ব্যাপারটা আহামরি কিছু না। তবু জাঙ্কুক কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে হচ্ছে মেয়েটিকে সে কোথাও একটা দেখেছে। হঠাৎই কপাল কুঁচকে এলো তার। ভাবলো, এটাই তো সেই মেয়েটা লাস্ট নাইটে যে আমার বেড পার্টনার ছিল। কথাটা মনে পড়া মাত্রই মুখ ঘুরিয়ে নিল জাঙ্কুক। ততক্ষণে জিহব এসে দাঁড়ালো। ভাই হয়ে গেছে, চলো। জাঙ্কুক দ্রুত চোখ সরিয়ে হাঁটা শুরু করে। কি রে মা, কোথায় গিয়েছিলি? ডাক্তার থেকে সব মেডিসিন বুঝে নিলাম মা, আজকে তো তোমাকে রিলিজ দেওয়া হচ্ছে। ওহ আচ্ছা, তুই তো বললি না যে এত টাকা কোথায় পেলি? পেয়েছি মা, তোমাকে ও নিয়ে চিন্তা করতে হবে না। তুই কি তোর আরিম আঙ্কেলের কাছ থেকে নিয়েছিস? না মা, ওনার থেকে নেইনি। বাবা মারা যাওয়ার পর থেকে উনি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছেন। আর তাছাড়া আঙ্কেল তো এখানে ছিলেন না। আপু আমরা বাড়ি ফিরবো কবে? এতদিন এই 4 দেয়ালে দমা আটকে আসছিল আমার। আরএম কেবিনের ভিতরে ঢুকছিল। তে ছোট বোন জিমিনের কথা কানে যেতেই বলল, কেন রে জিমিনা, এখানে আদর যত্ন কম পড়ে গিয়েছিল নাকি? আঙ্কেল নামজন তুমি? কাল রাতেই এলাম, সিরিয়াস একটা কেস ছিল আর এসে একটা পর একটা সামলাচ্ছি। তবে তুমি যে এতটা অসুস্থ সেটা কিন্তু জেনেছি এখানে এসেই। কে বলেছে ভাই? তে? হ্যাঁ, ওর থেকে শুনলাম ভাবি। যাক, আল্লাহ বাঁচিয়েছে। এরকম মেজর অ্যাটাক হলে রোগীর বাঁচার চান্স কিন্তু খুবই কম থাকে। ওর বাবা যাওয়ার সময় আমাকে কেন নিয়ে গেল না বলো না ভাই?
তাহলে তো আর আমার মেয়ে দুটোকে এভাবে কষ্ট পেতে হতো না, তাই না? মা, তুমি আবার শুরু করলে? আচ্ছা আচ্ছা, আর বলবো না। মনে থাকলেই হবে। আচ্ছা, আমরা কিন্তু সবকিছু গুছিয়ে নিয়েছি, বিলও পরিশোধ করে দিয়েছি। এবার আমরা যেতে পারি। আঙ্কেল, তুমিও চলো না আমাদের সাথে। না রে মা, সে সুযোগ কি আর আছে আমার? এখন আবার পেশেন্ট দেখতে হবে। তবে ভাবি, ডক্টরের সাথে আমার কথা হয়েছে, তোমাকে কিন্তু এখন থেকে ফুল বেড রেস্টে থাকতে হবে। সে আর বলতে, এই যে আমার মা আছেন না, খুব শাসনে রাখে আমাকে। সে তো আরো ভালো। তবে আমি এখন উঠি, পরে গিয়ে দেখা করে আসবো তোমাদের সাথে। মামুনিরা, মায়ের সাথে সাথে নিজেরও খেয়াল রেখো, কেমন? অন্যদিকে বিয়ন ইন্ডাস্ট্রিজের ভেতর থেকে বের হলো জাঙ্কুক আর জিহোপ। যাক বাবা, অবশেষে ডিল ফাইনাল। কতদিন ধরে পেন্ডিং এ ছিল। তের মাকে বাসায় আনা হয়েছে, কারণ সে এখন কিছুটা সুস্থ আছে। সকালে, মা, জিমিন খেতে এসো। আসছি আসছি, এই নিউজটা পড়েই আসছি। 9টা বেজে গিয়েছে মা, আমাকে ভার্সিটিতে যেতে হবে, তাড়াতাড়ি এসো। ইয়ঞ্জন জিভ কাটলো, মেয়ের তো আজ থেকে ভার্সিটি ক্লাস শুরু। তাড়াতাড়ি করে হাতে নিউজ পেপার ভাঁজ করে রাখলো। হয়ে গেছে, আমরা আসছি। তে প্লেটে নাস্তা বাড়ছে, হঠাৎ কলিং বেল বাজার শব্দে থেমে যায় সে। কি এলো এখন? কি জানি, দেখছি, দাঁড়াও, তোমরা খেতে থাকো। ইয়ঞ্জন আর জিমিন মাথা নাড়ালো। তেগিয়ে দরজা খুললো, ওপাশে দুটো অপরিচিত লোক, পরনে কালো পোশাক, ভ্রু কুঁচকে এলো তের। এটা কি মিস কিম তেহিয়ং এর বাসা? জি, আপনারা কারা? জিওপ স্যার আমাদের পাঠিয়েছে আপনাকে এই টাকাগুলো দেওয়ার জন্য। এই জিওপ স্যারটা আবার কি? আমাকে টাকাই বা দিচ্ছে কেন? যেহেতু আমার নামটা ঠিক বলেছে, তখন তো ভুল বাসাতেও আসেনি। তবে এটা আবার কিসের টাকা? আমি তো কাউকে টাকা ধার দেইনি, কোনো লটারির টিকিটও কিনিনি। তবে আমায় কেন টাকা দিচ্ছেন? তা তো জানি না ম্যাম, আমাদের দিয়ে পাঠালো তাই এলাম। প্লিজ টাকাটা ধরুন। স্যার বলে দিয়েছে, একবার ওনার দেওয়া টাকা আপনি ফিরিয়ে দিয়েছেন, এবার আমরা যেন টাকা আপনাকে দিয়ে তবেই ফিরি। এবার তের আর বুঝতে বাকি রইল না এরা ঠিক কার কথা বলছে, আর এটা কিসের টাকা। কদিন আগে যার ভাই হসপিটালে ছিলেন, সেই কি আপনাদের স্যার? লোক দুটো একই সাথে মাথা নাড়ালো। ওফো, এবার বুঝেছি, আমার রক্তের দাম দেওয়া হচ্ছে, তাই না? আমি যেখানে উনার মুখের ওপর বলে এলাম আমি টাকা নিচ্ছি না, সেখানে আবার উনি আমার বাড়ি অবধি আপনাদের পাঠিয়ে দিল। অদ্ভুত তো। শুনুন, আপনাদের স্যারকে বলে দেবেন, ফের যদি আমার বাড়ি আনি নাই, উনি বা উনার কোনো পাঠানো লোককে দেখতে পেয়েছি, তো ঠ্যাং ভেঙে একেবারে হাতে ধরিয়ে দেব, বুঝেছেন? তের ধমকে লোক দুটো একে অন্যের মুখ দেখলো। ঢোক গিলে বলল, জি জি, বুঝতে পেরেছি। ভালো, তো দাঁড়িয়ে আছেন কেন? নাস্তা বেড়েছি, খাবেন? লোক দুটো অবাক হলো। একজন কেসে বলল, জি না না, তবে আর কি, আসুন। কথাটা বলে লোক দুটোর মুখের উপরে দরজাটা লাগিয়ে দিল তে। ভার্সিটিতে তের সব থেকে ভালো বন্ধু লিসা। লিসা সিঁড়িতে বসে পড়ছিল। হঠাৎ গেট দিয়ে তেকে ঢুকতে দেখে তাড়াহুড়ো করে বই বন্ধ করে দৌড়ে এলো তের কাছে। তুই কোথায় ছিলি? তুই 4 দিন ধরে না ফোন করিস আর না ধরিস, ভার্সিটিতেও আসিসনি। মায়ের শরীর একটু বেশি খারাপ ছিল, তাই তো ব্যস্ত ছিলাম মাকে নিয়ে। সে কি, কেমন আছেন আন্টি এখন? এখন ভালো আছেন মোটামুটি। লিসা তাৎক্ষণিক ব্যাগ থেকে কিছু নোটস বের করে তের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নে 4 দিনের নোটস, আগে ক্লাস তো করেছিলি তাই ওগুলো নোট করিনি। আমি তো এখনো তোর কাছে চাইনি, আর তুই বুঝে গেলি? না বোঝার কি আছে, বেস্ট ফ্রেন্ড কি আর এমনি এমনি হয়েছি নাকি? আর তাছাড়া এত ভালো স্টুডেন্ট তুই, আর সামান্য কারণে কিনা রেজাল্ট খারাপ হবে, এটা আমি হতে দেবো নাকি? আনন্দেতে লিসাকে জড়িয়ে ধরলো। ভার্সিটির ক্লাস শেষ করে লিসাকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তে। বাসা ভার্সিটি থেকে বেশ কাছে, তাই হেঁটেই বাসা ফিরছিল তে। হাঁটার এক পর্যায়ে তার চোখ পড়লো রাস্তার পাশে থাকা একটা বাচ্চা মেয়ের দিকে। বাচ্চা মেয়েটা লাঠি দিয়ে একটা কুকুরকে তাড়িয়ে দেয়, তারপর কুকুরটার মুখে থেকে পড়ে যাওয়া খাবারটা নিজের হাতে তুলে নেয়। অধৈর্য হয়ে খাবারটা নিজের মুখে পড়তে যাবে, তার আগে তে বাচ্চাটার হাত ধরে তাকে আটকায়। তে সেই খাবারটা ফেলে দিয়ে নিজের কাছে যেটুকু টাকা ছিল তাই দিয়ে মেয়েটাকে খাবার কিনে দিল। তারপর তে ব্যাগটা পাশে রেখে বেশ যত্ন সহকারে মেয়েটাকে খাইয়ে দিতে শুরু করলো, আর মেয়েটিও তৃপ্তি নিয়ে খেতে থাকে। দূর থেকে তেকে অবাক হয়ে একভাবে দেখছে জাংকুক। 1 ঘন্টা ধরে তার গাড়ি জ্যামে আটকে আছে। বিরক্ত হয়ে গাড়ির জানালা খুলে রাস্তার পরিস্থিতি দেখতে তাকিয়েছিল জাংকুক। হুট করে তার চোখ পড়ে রাস্তার পাশে থাকা তের দিকে। এবার একবার দেখাতেই সে চিনে ফেলে। জাংকুক চোখ সরিয়ে নিতে গিয়েও নেয় না। নিজের হাতে এত ভালোবেসে খাইয়ে দেয়া দেখে রীতিমতো স্তব্ধ হয়ে যায় জাংকুক। এমন ময়লা পোশাক পরা একটা বস্তির বাচ্চা মেয়েকে আজকালকার কোনো মেয়ে তো ধারে কাছে ঘেঁষতে দেয় না।
এক হাত দূরে দাঁড়িয়ে 5-10 টাকা ছুঁড়ে মারে, সেখানে এই মেয়েটা ওকে খাইয়ে দিচ্ছে। জাংকুকের মন বলল এই মেয়েটা সেরকম নয় যেরকমটা সে ভেবেছিল। তবে কি এর মধ্যে কোনো গল্প আছে? পর মুহূর্তেই সে ভাবলো থাকলেই বা তার কি এসে যায়। জ্যাম ছুটে গেল। তের দিকে এক পলক তাকিয়ে গাড়ির জানালা কাছ তুলে দিল জাংকুক। তারপর গাড়ি ছুটে চলল তার নিজ গন্তব্যে। ভাই, কিছু বলার ছিল তোমাকে। বল। সেই মেয়েটার ব্যাপারে। কোন মেয়ে? ওই মেয়েটা যে তোমাকে ব্লাড ডোনেট করলো। টাকা পাঠিয়ে দিয়েছিস? আগে শোনো না ভাই, হসপিটাল রিসেপশনিস্টের থেকে মেয়েটার অ্যাড্রেস নিয়ে আমাদের দুজন লোককে টাকা দিয়ে পাঠিয়েছিলাম। গতবার চেক নেয়নি, তাই এবার ক্যাশ পাঠিয়েছিলাম। সো হোয়াট? মেয়েটা টাকা রাখেনি ভাই। জিওপের কথায় জাংকুক অবাক হয়ে গেল। হ্যাঁ ভাই, টাকা তো রাখেনি, উল্টে আমাকে থ্রেট করেছে। মানে? মানে মেয়েটা বলেছে এরপর ওনার বাড়ি আঙিনায় যদি আমি বা আমার কোনো লোক টাকা নিয়ে হাজির হয় তবে জিওপ মুখটা কাদো কাদো করে বলল, তবে নাকি ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবে। হোয়াট? জিওপ, আর ইউ কিডিং উইথ মি? না না ভাই, আমি সত্যিই বলছি। হাউ ডিয়ার হার! জিওন জাংকুকে দেয়া উপহার বারবার রিজেক্ট করছে। কি নাম মেয়েটার? কিম তেইয়ং। বাসার অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে পাঠিয়ে দে। রাস্তা থেকে দেখা পর থেকে এক মুহূর্ত শান্তি পাচ্ছে না জাংকুক। মনের ভিতর তীব্র অশান্তি হচ্ছে। হুট করে তার বারবার মনে হচ্ছে তে এখানে আসার পেছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই ছিল। তবে ঠিক কি কারণে একটা মেয়ে নিজ ইচ্ছায় এখানে আসবে? এমন তো নয় তাকে তুলে আনা হয়েছে। এত দয়া মায়া যার মনে, সেই মেয়ে শুধু টাকার লোভে নিজেকে বেলাতে এসেছিল। পর মুহূর্তে নিজের ভাবনায় অবাক হলো জাংকুক। এবার আমি কেন এসব নিয়ে ভাবছি? না, আর ভাববো না এসব থার্ড ক্লাস টাইপের মেয়েকে নিয়ে। মুখে ভাবে না বললেও এই একটা কথাই তার মাথায় ঘুরছে। ওহ গড, এসব কি হচ্ছে আমার সাথে? কেনই বা হচ্ছে? আমি কেন ওই মেয়েটাকে নিয়ে এত ভাবছি? জোরে চিল্লিয়ে কথাটা বলে টেবিলের উপর থেকে ফুলদানিটাকে দেয়ালে ছুঁড়ে মারল জাংকুক। একটা ভাঙার উৎকট শব্দে দৌড়ে জেগে রুমে এলো জিহোপ। জাংকুক তখন বিছানার উপরে বসা, ঘন ঘন শ্বাস ছাড়ছে। ভাই, কি হয়েছে তোমার? জিহোপ, মিস ন্যান্সিকে কল কর। আধ ঘন্টার মধ্যে রুমে কাউকে পাঠিয়ে দিতে বলবি। কিন্তু ভাই, এখন তো বিকাল, তুমি তো রাত ছাড়া। হোয়াট আই সে। ওকে ভাই। জিহোপ ন্যান্সির নাম্বার ডায়াল করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। 20 মিনিটের মধ্যে তার নির্ধারিত রুমের বিছানার উপর একটি মেয়ে বসিয়ে রাখা হয়েছে। জাংকুকের আসার শব্দে মেয়েটি চোখ তুলল। মেয়েটির দিকে জাংকুক ফিরতে 440 ভোল্টেজের ঝটকা খেলো। এটা তো সেই মেয়েটা যার নামটা পর্যন্ত সে জানে না, যার কথা ভাবাতে তার এতটা অস্থিরতা। হে ইউ, আবার এখানে কেন এসেছো? কি এত সাহস দিয়েছে তোমাকে? আমাকে তো ন্যান্সি ম্যাম ডেকেছে। জাংকুক মেয়েটার দিকে ভালোভাবে খেয়াল করলো। কুচকানো কপালটা টান টান হয়ে এলো। কই, এটা তো সেই মেয়ে নয়, এটা তো অন্য মেয়ে। তবে যে একটু আগে দেখলো, তবে কি ছিল সেসব? আমি কি চলে যাব স্যার? জাংকুক গম্ভীরভাবে উত্তর দেয়, নো। একটা নিঃশ্বাস ফেলে মেয়েটার দিকে এগিয়ে গেল জাংকুক। হঠাৎ চোখে ভেসে উঠল সেদিন রাতে তের গুটিয়ে বসার দৃশ্য। জাংকুক দাঁড়িয়ে পড়লো, মাথা ঝেড়ে আবার এগোলো। আবার মনে পড়লো তের বাচ্চা মেয়েটাকে খাইয়ে দেওয়ার সময় মুখের সেই স্নিগ্ধ হাসিটা। উফ, কি হচ্ছেটা কি আমার সাথে? কি হয়েছে স্যার? আবার আবার তুমি কি চাইছো? হ্যাঁ, কি চাইছো? এখনো দাঁড়িয়ে আছো কেন? বের হও। আই সে গেট আউট ফ্রম হিয়ার। এমন ভয়ানক বাজ খাই ধমকে রুম থেকে দৌড়ে পালালো মেয়েটি। আর পাশে থাকা বেডসাইড টেবিল থেকে পানি ভর্তি গ্লাস উঠিয়ে তাতে চুমুক দিল জাংকুক। আর বিড়বিড় করে বলল, কি চাও তুমি আমার কাছে? অন্যদিকে, হ্যালো স্যার, আমি ন্যান্সি বলছি। ইয়েস মিস ন্যান্সি, বলুন। মানে স্যার, বস তো মেয়েটাকে রুম থেকে বের করে দিয়েছেন। কি, আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ স্যার, তবে আর কি বলছি, মেয়েটাকে ধমকে ধামকে পাঠিয়ে দিয়েছে। ভাই কি বেরিয়ে গিয়েছে ওখান থেকে? জি, কিছুক্ষণ আগে বের হলো। আর যাওয়ার সময় বলে দিয়ে গিয়েছেন যে উনি না বলা অবধি আর কোনো মেয়ে যেন এখানে না আসে। মিস ন্যান্সি, আই থিঙ্ক আপনার কোথাও ভুল হচ্ছে। না স্যার, আমি সত্যি বলছি। ঠিক আছে, আমি দেখছি। ওকে স্যার। লাইন কেটে জিহোপ মাথা চুলকালো। ভাইয়ের হয়েছেটা কি? নিজে তো মেয়ে পাঠাতে বললো, নিজে আবার বের করে দিল। পরের দিন কারো বেল বাজানোর শব্দে সেদিকে এগিয়ে গেল জিমিন। দরজা খুলতে দেখলো দরজার অন্য পাশে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে জাংকুক। আপনাকে তো ঠিক চিনলাম না। জিওন জাংকুক। আগে কখনো মুখ না দেখলেও নাম শুনে চিনে ফেললো জিমিন। তখনই সেখানে ইয়নজুন আসে। তবে এত বড় স্বনামধন্য বিজনেসম্যান তাদের বাড়িতে ঠিক কি জন্য আসবে, ব্যাপারটা ঠিক বুঝে উঠল না সে। তবু ভদ্রতা খাতিরে বলল, ভেতরে আসুন। হ্যাঁ বসুন না। আমি এখানে বসতে আসিনি,
কি যেন নাম? হ্যাঁ, মিস কিম তেইয়ং। আপনার কি হয়? আমার মেয়ে। কেন বলুন তো, কিছু হয়েছে? হয়নি, তবে হবে। ওনাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। ডাকুন ওনাকে। ও তো এখন বাসায় নেই, আপনি আমাকে বলতে পারেন। বললাম তো, প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে। কোথায় গিয়েছেন উনি? আপু আসলে কিছু জিনিস আনতে গিয়েছে। আপনি বসুন না, ও চলে আসবে। অপেক্ষা করতে আমি পছন্দ করি না। আপনি বরং ওনাকে একটা কথা বলে দেবেন। কি কথা? তৃতীয়বার যদি জীবন জাংকুকের পাঠানো উপহার ফেরত দেওয়া হয়, তার ফলাফল খুব একটা ভালো হবে না। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না জাংকুক। হনহন করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর সেদিকে তাকিয়ে ইউনজুন বলে উঠল, হাঁটুর বয়সী ছেলের কি অ্যাটিটিউড রে বাবা। পয়সাওয়ালা হলে যা হয় আর কি, ভদ্রতা বলতে কিচ্ছু নেই। এমন লোকের সাথে আমার মেয়ের আবার কি দরকার? আর কোন উপহারের কথাই বা বলছিলেন উনি? অন্যদিকে জাংকুক এক হাত দিয়ে ড্রাইভ করছে আর অন্য হাত দিয়ে একটু পর পর সিগারেট টানছে। মন মস্তিষ্ক জুড়ে একটা কথাই ছুটছে, মেয়েটার বাবা নেই, মা ও বোন কোনো কাজ করতে পারে না, তার মানে মেয়েটাই কিছু না কিছু করছে। ব্যাপারটা ভাবতে গেলে এটাই বোঝা যায় যে দে নিড মানি। বাট তারপরেও আমার পাঠানো টাকাগুলো ফেরত দিল মেয়েটা, শুধুমাত্র সেলফ রেসপেক্টের জন্য। মুহূর্তে ধিক্কারে হাসি হাসল জাংকুক। আজকালকার মেয়েদের আবার সেলফ রেসপেক্ট? এরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। তাহলে এই মেয়েটা এমন কেন? জাংকুক তো এসব ভাবনায় ডুবে আছে। বড্ড আশ্চর্যের ব্যাপার তো। এতে মেয়েটাকে ভাবতে গিয়ে হোটেলের সেই মেয়েটার কথা আমার একবারও মনে পড়েনি। বাহ, ব্যাপারটা খুব একটা খারাপ হয়নি, পাগল করে দিচ্ছিল আমাকে। গাড়ি চালাতে চালাতে কথাগুলো ভাবছে জাংকুক। সে তো আর জানে না সেদিনের হোটেলের সেই মেয়েটি কিম তেইয়ং। এসবের মাঝে হঠাৎ কিছুটা দূরে এসে তার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এটার আবার কি হলো? ড্যাম ইট! জাংকুক বারবার গাড়ি স্টার্ট দিচ্ছে, তবুও স্টার্ট নিচ্ছে না। জাংকুক সিট বেল্ট ছাড়াতে ছাড়াতে বলল, আজকে ড্রাইভার ছাড়া বেরিয়েছি আর আজকে এই অবস্থা। ডিসগাস্টিং। গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো জাংকুক। গাড়ির সামনের দিকটা হেলান দিয়ে জেহোপের নাম্বারে দুবার ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে জেহোপ ফোন রিসিভ করলো না। বিরক্তি চেপে ধরলো তাকে। জাংকুক পুনরায় কল করা মাত্রই এবার জেহোপ কল রিসিভ করে। কোথায় থাকিস তুই? কতবার কল করতে হয়? সরি ভাই, শাওয়ার নিচ্ছিলাম। শোন, আমার নিয়ে আসা গাড়িটা খারাপ হয়ে গেছে। আমি তোর ফোনে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, ইমিডিয়েটলি কাউকে দিয়ে অন্য একটা গাড়ি পাঠিয়ে দে। ওকে ভাই, আমি এক্ষুনি পাঠাচ্ছি। 10 মিনিট ধরে তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে আছে জাংকুক। তখনই জাংকুক তার ড্রাইভারকে কল দিয়ে বলে, কোথায় তুমি ড্যামেট? এইভাবে কতক্ষণ এই রোদে দাঁড়িয়ে থাকবো আমি? স্যার, আসলে গাড়ি জ্যামে আটকে গিয়েছে। আমি রাস্তার উল্টো পাশেই আছি, কিন্তু জ্যামের কারণে গাড়ি ঘুরিয়ে আনতে পারছি না। ঠিক আছে, তুমি ওখানে গাড়ি সাইড করে পার্ক করো, আমি আসছি। ফোনের লাইন কেটে রাস্তা পার হওয়ার জন্য এগোলো জাংকুক। সচরাচর নিজের গাড়িতে যাতায়াত করার কারণে পায়ে হেঁটে রাস্তা পার হবার এই অভ্যেস তার নেই বললেই চলে, তাই খুব একটা সুবিধা করে উঠতে পারছে না সে। এই পাশে গাড়িগুলো এত স্পিডে ছুটছে যে সে রীতিমতো সামলে উঠতে হিমশিম খাচ্ছে। আরে এই যে গাড়ি আসছে, তো সরে যান। এই যে, শুনতে পাচ্ছেন? পেছন থেকে অনবরত চেঁচিয়ে যাচ্ছে তে। ফেরার পথে কাউকে এমন ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার হতে দেখে দাঁড়িয়ে যায় তে। হুট করে লোকটা অন্য দিক থেকে গাড়ি আসতে দেখে চেঁচিয়ে যাচ্ছে তখন থেকে, কিন্তু এত গাড়ির শব্দে এর বলা কথাগুলো কান অব্দি পৌঁছাচ্ছে না জাংকুকের। হঠাৎ লক্ষ্য করলো তার দিকে একটি গাড়ি তীব্র গতিতে এগিয়ে আসছে, কিন্তু সরে যাওয়ার আর উপায় নেই এখন। জাংকুক নিজের চোখ খিচে বন্ধ করে নিল। গাড়ি কাছাকাছি আসতেই আচমকা কেউ জোরে ধাক্কা মারলো তাকে। তাল সামলাতে না পেরে রাস্তার পাশে পড়ে গিয়ে কপালে আঘাত পেল জাংকুক। নিজেকে অক্ষত দেখে বুঝলো সে বেঁচে গেছে। সামনে তাকালে সে দেখতে পায় মাঝ রাস্তায় একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ব্যাপারটা বুঝে উঠতে ধরফর করে উঠে সেদিকে ছুটে গেল জাংকুক। অন্যদিকে ঝাপসা চোখে কাউকে নিজের দিকে ছুটে আসতে দেখলেও স্পষ্টভাবে কিছু বুঝে ওঠার আগে দু চোখের পাতা বন্ধ হয়ে এলো তের। জাংকুক কাছে এসে বসে পড়ল। তের উল্টে থাকা শরীরটা নিজের দিকে ফেরাতে চমকে উঠল জাংকুক। আরে এটা তো সেই হোটেলে মেয়েটা। ওহ শিট, আমাকে বাঁচাতে গিয়ে নিজেই গাড়ি নিচে পড়ে গেল। ততক্ষণে ড্রাইভারও ছুটে এসেছে। স্যার, আপনি ঠিক আছেন তো? হাঁ করে দাঁড়িয়ে না থেকে গাড়ি নিয়ে এসো, যাও। এক প্রকার হন্তদন্ত হয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে এলো ড্রাইভার। জাংকুক তের মাথা নিজে কোলে রেখে বলে, সামনে যে হসপিটালটা আছে সেখানে চলো ফার্স্ট। ড্রাইভার মাথা নাড়ালো। গাড়ি অনেক দ্রুত ড্রাইভ করছে আর জাংকুক তাকিয়ে আছে তের দিকে। মেয়েটা আজ থেকে বাঁচালো, না হলে এখানে এই অবস্থায় এতক্ষণে তার থাকতে হতো। প্লিজ গড, সেভ দিস গার্ল। গাড়ি ব্রেক করে জাংকুকের ধ্যান ভাঙে। আবারও দেখে কোলে নিয়ে হসপিটালের ভেতরে ঢুকলো সে। সারা গায়ে তের রক্ত। এত বড় বিজনেসম্যানকে এই অবস্থায় দেখে সেদিকে এগিয়ে এলো হসপিটালে বেশ কয়েকজন নার্স। অ্যাক্সিডেন্ট কেস, ইমিডিয়েটলি স্ট্রেচার নিয়ে আসুন ফার্স্ট।
জাঙ্কুক আবারও চিল্লিয়ে বলে, আপনারা এখনো কেন দাঁড়িয়ে আছেন? জাস্ট গো। যাচ্ছি স্যার, যাচ্ছি। চেঁচামেচির শব্দ শুনে চেম্বার ছেড়ে উঠে এলো RM। কি হয়েছে নার্স, এত চিৎকার কিসের? স্যার, বিজনেসম্যান জিওন জাঙ্কুকের কোনো রিলেটিভের অ্যাক্সিডেন্ট হয়েছে মেবি, সেজন্য হাইপার হয়ে। পেশেন্ট কোথায়? পেশেন্ট করিডরে, স্ট্রেচার নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, তাড়াতাড়ি যান। কথাটা বলে করিডরে বারান্দার দিকে এগিয়ে গেল ডক্টর RM। কাছাকাছি আসলে জাঙ্কুকের কোলে থেকে দেখে চমকে ছুটে এলো। ইতিমধ্যে স্ট্রেচার নিয়ে হাজির হয় ওয়ার্ড বয় সহ দুজন নার্স। জাঙ্কুক কোল থেকে নামিয়ে সেখানে শুয়ে দিল তেকে। মুহূর্তে তিনজন মিলে ICU-তে তেকে নিয়ে গেল। RM-এর মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সেও হন্তদন্ত হয়ে ছুটে গেল স্ট্রেচারের পিছু পিছু। 1.5 ঘন্টা পর ডক্টর পার্ক আর ডক্টর RM-কে বের হতে দেখে উঠে দাঁড়ালো জাঙ্কুক ঠান্ডা স্বরে, অথচ উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলো, উনি এখন কেমন আছেন ডক্টর? শি ইজ ফাইন নাও। মাথায় চোট পেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে সেরকম খারাপ কিছু হয়নি, যার কারণে সিরিয়াস কিছু হওয়া থেকে বেঁচে গিয়েছেন উনি। এটা বলে মিস্টার পার্ক চলে যাওয়ার পর নিজের কৌতূহল মেটাতে RM জিজ্ঞেস করলো, মিস্টার জিওন জাঙ্কুক, ওকে আপনি কোথায় পেলেন? আর ওর এই অবস্থায় বা কি করে হয়েছিল? ওনাকে আপনি চেনেন? হ্যাঁ, আমার বন্ধুর মেয়ে। ওহ, আসলে আমাকে বাঁচাতে গিয়ে নিজেই গাড়ির নিচে পড়ে গিয়েছিল। ওহ মাই গুডনেস, কতটা রিস্ক নিয়ে ফেলেছিল মেয়েটা। আমি তো ভাবতেই পারছি না, এই মেয়েটার একটাই সমস্যা, কখনো নিজের কথা ভাববে না, সব সময় শুধু অন্যের ব্যাপারে ভাবছে। এই যে দেখুন, আপনাকে চেনে না, অথচ এই নিয়ে 2বার আপনাকে বাঁচালো। 2বার মানে? হ্যাঁ, সে যে আপনার গুলি লেগেছিল, ব্লাড দরকার হয়েছিল, তখন তো ওই আপনাকে ব্লাড ডোনেট করলো। হোয়াট, কি বলছেন আপনি? জি, আমি ঠিক বলছি, তেই তো আপনাকে রক্ত দিয়েছিল সেদিন। কি নাম বললেন? তে, আই মিন কিম তে ইয়াং।